ভারতবর্ষে যত মানুষ আছে সবাইকে যদি ন্যায় নীতি ন্যায় শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু এই ন্যায় নীতি ন্যায় শিক্ষা যখন শেষ হবে, সেটা দেখবেন প্রায় 15 থেকে 20 বছর, তার মধ্যে কিন্তু ধর্ষণটা অনেকটা বেড়ে যাবে। এক। 2 নম্বর, দেখুন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় সাহেব যে প্রশ্নগুলো করেছেন খুব স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্নগুলো মানে যে রাজ্য সরকার যখন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে, সে বিজ্ঞপ্তিতে বলে যে রাজ্যিকরে ঘটনার পর যে বিজ্ঞপ্তি, যে রাতের শিফটে যতটা সম্ভব মহিলাদের কম কাজ করতে হবে। আপনি বলুন, অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে যেখানে আইটি সেক্টরে কাজ করে, ডাক্তার আছে, সুইগি জোম্যাটোর আছে, যারা ডেলিভারি বয় আছে, প্রাইভেট সেক্টর আছে, সিস্টাররা আছে। তারা তো তাদের ইনকাম বা তাদের আয়ের উপরে একটা 4 জনের পরিবার বেঁচে থাকে। এখন মুখ্যমন্ত্রী এই ধরনের যদি বলে দেন, যে আমাদের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী যদি এই ধরনের বলে দেন যে উনি রাতের শিফটে কম কাজ করা, তাহলে এই পরিবারগুলো চলবে কি করে? তাহলে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে তাদের প্রোটেক্ট করা, এবং প্রোটেক্ট করার জন্য জয়দেববাবু একটু আগে বলছিলেন সিভিক ভলেন্টিয়ারদের কেন দায়িত্ব দেওয়া হবে, এটা চন্দ্রচূড় সাহেব প্রশ্ন করেছে। এবং তাতে নিরাপত্তার অভাব ছিল, এবং সিভিক ভলেন্টিয়াররা দায়িত্ব কেন দেওয়া হলো? আসলে সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব কেন দেবে না? তৃণমূল মিছিলে যদি তারা আসে প্রতিদিন, তাহলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে, এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে 100 দিনের কাজে তাদেরকেও নিয়োগ করা হয়। তৃণমূলের মিছিলে তো এখন সাধারণ মানুষ হাঁটছে না, হাঁটছে সিভিক ভলেন্টিয়ার গুলো, এবং তার সাথে 100 দিনের কাজে সংযুক্ত যে সমস্ত মা বোনেরা আছে তারা হাঁটছে। কেন? তাদের কাজ হারাবার ভয় থাকে, চাকরি হারাবার ভয় থাকে। এখন যে সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে আপনি নিচ্ছেন আপনার কর্মক্ষেত্রের জন্য, নিরাপত্তার জন্য, তাদের কোনো ট্রেনিং দেওয়া হয়? হ্যাঁ, ট্রেনিং দেওয়া হয়। কতদিনের ট্রেনিং দেওয়া হয়? 7 দিনের ট্রেনিং দেওয়া হয়। এই 7 দিনের ট্রেনিং এর মধ্যে আপনি কি, আপনার পক্ষে কি সম্ভব একজন সিভিক ভলেন্টিয়ারকে নিরাপত্তা জনিত কারণে স্বয়ং এবং সম্পূর্ণ করে দেওয়া? উত্তর হচ্ছে না। গুরুত্বপূর্ণ জায়গাতে নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী কেন নিয়োগ করা হবে? চন্দ্রচূড় সাহেব এই প্রশ্ন করেছেন, খুব স্বাভাবিক কারণে এই প্রশ্ন উঠছে। এবং আগে ছিল 37টা সিসিটিভি, যেটা আপনার আরজিকর হাসপাতালে এখানে ঘটনা ঘটেছে, এবং এখন দেখছি সরকারের ওখানে দরকার 415টা সিসিটিভি। তাহলে 37 থেকে 415 কতটা পার্থক্য? সেখানে 415টা এই সিসিটিভি লাগানো হলো না কেন, সেই প্রশ্ন তো সরকারকে করা যেতেই পারে। আসলে সরকারও জানে যে যারা ত্রিপল চুরি করে, যারা বিভিন্ন সময় খিচুড়ি চুরি করে, যারা বাড়ির টিন চুরি করে, বাড়ির ছাদে যদি গেঞ্জি মেলেন সেই গেঞ্জিও চুরি করবে, তাই সিসিটিভি ক্যামেরা চুরি হতে পারে, সরকার জানে, তাই এতগুলো এতগুলো সিসিটিভি ক্যামেরা তারা লাগাতে পারেনি। এবার প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর মানসিকতা নিয়ে অনেকক্ষণ ধরে মহারাজ বলছিলেন যে মুখ্যমন্ত্রীর মানসিকতা। মুখ্যমন্ত্রীর কি মানসিকতা? যখন উনার দলের বিধায়ক অখিলগিরি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি কটূক্তি করেছিলেন আমরা সকলে জানি, যারা এখানে বসে আছি। সেই অখিলগিরিকে একবারও সাসপেন্ড বা শোকজ করেছেন? উত্তর হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজের স্টেটমেন্ট, ধর্ষকদের ফেভারে বারবার কাছে, দর্শকদের হয়ে বারবার উনি কথা বলেছেন, কান্দুনি কাণ্ড থেকে শুরু করে, রানাঘাট কাণ্ড থেকে শুরু করে, এবং উনি বলে দিচ্ছেন যে শরীর থাকলে যেমন জ্বরজ্বালা হয়, শরীর থাকলেও একটু দর্শন হবে। দর্শন কেন বাড়ছে? না, আগেকার দিনে মানুষের সংখ্যা কম ছিল এবং ছেলে এবং মেয়েরা এত খোলাখুলি মেলামেশা করতো না, তাই নাকি ধর্ষণ বাড়ছে। নিশ্চয়ই মানসিকতা পরিবর্তন করা দরকার। কিন্তু উনার দলের প্রয়াত নেতা তাপস পাল বলেছিলেন যে ঘরে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো। আপনার মনে আছে দীপঙ্কর বাবু? শোকজ বা সাসপেন্ড হয়েছে? উত্তর না। তাহলে মুখ্যমন্ত্রীর দলে যারা যারা এই ধরনের মন্তব্য করছেন, নারী বিদ্বেষী বা নারীর প্রতি ঘৃণা ছড়িয়ে যে ধরনের মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে কেন মুখ্যমন্ত্রী অ্যাকশন নিচ্ছেন না, বা তাদের বিরুদ্ধে কেন শোকজ দিচ্ছেন না? তার মানে মুখ্যমন্ত্রী জানেন যে এই ধরনের মন্তব্য যত হবে তত ধর্ষণ বাড়বে, এবং উনি ধর্ষণের পরেই উনি বারবার কথা বলেছেন। আপনি কামদুনিতে আপনার মনে আছে, পার্ক স্ট্রিটে আপনার মনে আছে, মেয়েটা চরিত্রের কি দোষ ছিল, দর কষাকষি নিয়ে গন্ডগোল হয়েছে। রানাঘাট আপনার বকটুই কাণ্ড, রানাঘাটে কি বললেন, মেয়েটার কি লাভ অ্যাফেয়ার ছিল, নাকি অন্য কারোর সাথে অন্য কোনো কারণে প্রেগনেন্ট ছিল? উচিত কি? উচিত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক প্রধান, আমারও মুখ্যমন্ত্রী, আমারও আপনারও মুখ্যমন্ত্রী, এবং এই প্যানেলে যারা যারা বসে আছে সকলের মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই যদি বিচার এবং তদন্ত শুরু হওয়ার আগেই উনি ধর্ষকের হয়ে কথা বলেন, তাহলে স্বাভাবিক কারণে সামাজিক অবক্ষয় ঘটবে, এবং পশ্চিমবঙ্গের যারা ধর্ষণের জন্য লড়াই করেন বা ধর্ষণের কথা বলেন, তারা ধর্ষকে সম্পূর্ণভাবে সহায়তা লাভ করবেন, এবং তারা যথেষ্ট উৎসাহী হবেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। আপনি একের পর এক স্টেটমেন্ট আপনি যদি দেখেন, ভালো করে লক্ষ্য করে দীপঙ্কর বাবু, যে অতীশ সরকার মা বোনদের বিকৃত ফটো টানিয়ে দিয়ে যাব, এই রাজ্যিকরে ঘটনা পরে শোকজ সাসপেন্ড? উত্তর না। রাজারহাটের টিএমসি বিধায়ক তাপস চট্টোপাধ্যায় হাসপাতালে আন্দোলন করতে হলে হাততালি দিয়ে ডিস্কো করে আন্দোলন করা যায় না, কিন্তু আন্দোলন করা যায়
যে চকলেট আর ফিশ ফ্রাই খেয়ে 21 দিন না 32 দিন অনশন করার পর তার ওজন 3.5 কেজি বেড়ে গেলে এইভাবে আন্দোলন করা যায়? আপনার মনে আছে আমি আমি পাশ করার 25 বছর পর ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করার চল শুরু হয়েছিল, কাকলি ঘোষ দস্তিদার বলছে। তাহলে মুখ্যমন্ত্রী এগুলো জানেন না? এটা হতে পারে না তো। কাকুলিদি যদি জানেন তাহলে মুখ্যমন্ত্রীও জানেন। আপনি দেখবেন লক্ষ্য করে, যখন এক একটা ঘটনা করছে, সিউড়িতে যখন ঘটনা করছে, সিউড়িতে কি বলছেন মুখ্যমন্ত্রী? বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে। কে বলছেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলার কাজ কি, উদ্দেশ্য কি? যে যারা ধর্ষণ করবে সে কংগ্রেস, সিপিএম, হিন্দু, মুসলমান, বিজেপি, এসইউসিআই, যারা ধর্ষণ করবে তাদেরকে জেলে পুরতে হবে। তা উনি জেলে না পুরে এই ধরনের মন্তব্য করার ফলে যে পশ্চিমবঙ্গের রাজ্যে যে অরাজকতার রাজনীতি শুরু হয়েছে, এটা কিন্তু আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী 2011 থেকে আজকে যে ক্ষমতায় আছে 2024, উনি কোনো তদন্ত প্রক্রিয়া, যারা বলেছিল পার্কস্ট্রিট কাণ্ডে, যে আইপিএস অফিসার বলেছিলেন যে মহিলারা তাদের সম্মানের জন্য মিথ্যা কথা বলবে না, তাকে ট্রান্সফার হতে হয়েছিল, আপনি জানেন। তাহলে যে পুলিশ অফিসারকে আগেই উনি প্রভাবিত করে দিচ্ছেন, আগেই উনি বলে দিচ্ছেন কিভাবে তদন্ত প্রক্রিয়া চলবে, যা স্বাভাবিক কারণে যে পুলিশ অফিসিয়াল সে চাকরি বাঁচানোর জন্য সে স্বাভাবিকভাবে ধর্ষণের কাণ্ডকে লঘু করে দেখছে এবং সে চেষ্টা করছে যে এভিডেন্স ট্যাম্পার করা যায়, এভিডেন্স যাতে লঘু করা যায়। ফলে মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল হওয়া উচিত, কিন্তু আমরা দেখিনি মুখ্যমন্ত্রীকে কোনোদিন ভাবে দায়িত্বশীল হতে। এবং যদি কোনো মুখ্যমন্ত্রী বলেন যে ফুল ধর্ষণ হলে 40,000, হাফ ধর্ষণ হলে 25,000, তাহলে এই মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের কাছে, মানুষের কাছে আমরা কি আশা করব? যিনি প্রশাসনিক প্রধান, তিনি তৃণমূল নেত্রী, যেমন তিনি আমাদের মুখ্যমন্ত্রী। অতএব সমাজ যদি এই মুখ্যমন্ত্রীর বিবৃতির জন্য কোনো অংশে কোনো ধর্ষক বা অপরাধী উৎসাহিত হয়, তার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। যা প্রথম বলি যে আসলে কন্ট্রাকচুয়াল চোর তৈরি করতে করতে মুখ্যমন্ত্রী এখন সর্বক্ষেত্রে কন্ট্রাকচুয়াল করে দিয়েছেন। ডাক্তারের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সব জায়গায় কন্ট্রাকচুয়াল। কেন পার্মানেন্ট উনি করবেন না? কেন দেখবেন আপনি লক্ষ্য করে যে যারা যারা কন্ট্রাকচুয়াল চোর আছে, যারা ওই কালীঘাটে 75 আর 25-এ হিসেব দিতে গন্ডগোল করেছে, তাদেরকে কিন্তু আর টিকিট দেওয়া হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন। 1, 2 নম্বর হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে তো আজকে এই ঘটনা ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রী জেলে যেতে পারে, খাদ্যমন্ত্রী খাদ্য ক্ষেত্রে দুর্নীতির জন্য যদি জেলে যেতে পারে, তাহলে আজকে আরজিকর হাসপাতালে এত কোটি কোটি টাকার করাপশন থেকে শুরু করে এত বড় দুর্নীতি, সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দরকার হলে জেলে নেবে না কেন, এই প্রশ্ন কিন্তু থাকছে। 2 নম্বর, মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। যেদিন এই ঘটনা ঘটলো সেদিন প্রথমে আত্মহত্যা বলে উনি বাজারে শুরু হলো যে এটা আত্মহত্যা, এবং সেখানে টালা থানার ওসি থেকে জিডি, আমি আর ডিটেলসে যাচ্ছি না, সেখান থেকে জিডি, তারপরে ইনকোয়েস্ট রিপোর্ট, সমস্ত কিছুতেই বাড়ির লোককে ফোন করে আরজি করের থেকে বলা হয়েছিল, যে স্টাফ যিনি বলেছিলেন যে এটা একটা আত্মহত্যা করা হয়েছে, আপনার মেয়ে একটা সুসাইড করেছে। তাহলে আত্মহত্যার কথা বলা হয়েছিল এবং যিনি বলেছিলেন তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। মুখ্যমন্ত্রী কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? উত্তর না। যখন আমরা দেখলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তখনও পুরো ঘটনা সামনে আসেনি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা অভিযুক্ত বা উনি একটা দোষের সঙ্গে যুক্ত আছেন, সেই ঘটনা যখন সামনে আসছে, আমরা কি দেখলাম? মুখ্যমন্ত্রী সেই সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে মেডিকেল কলেজে সুপার করে দিলেন। তাহলে মুখ্যমন্ত্রীর উচিত ছিল সেই সন্দীপ ঘোষকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা। যখন আমরা দেখছি অভিষেক গুপ্তা, নর্থ ডিসি থেকে শুরু করে সেখানকার টালা থানা, যে আরজি কর হাসপাতাল যে জুরিসডিকশনের আন্ডারে, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, তাহলে মুখ্যমন্ত্রী সে টালা থানার ওসিকে সরালেন না কেন? আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিওর মাধ্যমে, যেটা আপনার লাইভ স্ট্রিমিং হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি টালা থানার ওসি ভয় পেয়ে কোথাও ভর্তি হতে গিয়েছিলেন। মানে তৃণমূলের নেতাদের তো সিবিআই বা ইডি আসলে শরীর খারাপ হয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় ভর্তির জন্য যায়, কারোর বিভিন্ন গোপনাঙ্গ ব্যথা হয়, আমরা লক্ষ্য করে দেখেছি, সেটা অনুব্রতর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তো আমরা কি লক্ষ্য করে দেখলাম? আমরা দেখলাম তাকে কেন ভর্তি নেওয়া হলো না, 4টে প্রাইভেট হাসপাতাল তাকে কেন ফিরিয়ে দিল, সেই হাসপাতালের অফিসারদের এবং ম্যানেজমেন্টকে কেন ধমকানো হবে না, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার জন্য কিন্তু উনি সওয়াল করলেন। কিন্তু উনি একবারও বললেন না যে যদি এখানকার ওসি কোনোভাবে এই অভিযোগের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। প্রশাসনিক প্রধান হিসাবে উনার তো এই কাজ ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি হুবহু তৃণমূল কংগ্রেসের বক্তব্য আর ডিসি সেন্ট্রালের বক্তব্য, ইন্দিরা
মুখার্জির বক্তব্য একদম হুবহু মিলে যাচ্ছে। অতএব সরকারের বক্তব্য আর তৃণমূল কংগ্রেসের বক্তব্য এক হয়ে যাচ্ছে বলে আজকে অসুবিধা হচ্ছে। এবার লাইভ স্ট্রিমিং এবং দুটো ঘটনা আপনাকে বলি, যে ওদের সামান্য দাবি ছিল লাইভ স্ট্রিমিং হবে। কেন লাইভ স্ট্রিমিং না হওয়ার কি আছে? যেখানে আপনার কপিল সিবাল আগের দিন সুপ্রিম কোর্টে সাবমিশন করে বলে পরিষ্কার ভাবে যে লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক, তখন চন্দ্রচূড় সাহেব ইন্দিরা জয়সিং এর সাবমিশনকে গুরুত্ব দেয় এবং মান্যতা দিয়ে বলে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এখানে পাবলিককে নিয়ে মামলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষের দেখার অধিকার আছে যে আমরা কি বলছি, সুপ্রিম কোর্ট কি বলছে, কি ধরনের আর্গুমেন্ট হচ্ছে। উনি লাইভ স্ট্রিমিং কে অ্যালাউ করেছে। তা মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং কে অসুবিধে কি ছিল যদি লাইভ স্ট্রিমিং করে হতো? আসলে মুখ্যমন্ত্রী জানেন এই মেধাবী ছাত্র এবং ছাত্রীরা এমন কিছু প্রশ্ন করতে পারে যে মুখ্যমন্ত্রী তার কাছে উত্তর নেই। এবং লাইভ স্ট্রিমিং হয়ে আপনি জানেন একটা নায়ক সিনেমার একবার অমরেশ পুরী ফেসে গিয়েছিল, সেই ভয়টা ওনাকে রাজীব কুমাররা বলেছে যে আজ যাই হোক ম্যাডাম লাইভ স্ট্রিমিং করবেন না, লাইভ স্ট্রিমিং করলে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হবে, আপনি আউট হয়ে যাবেন। তারপরে ভিডিওগ্রাফি। আচ্ছা, যখন দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে সেখানে দুজনেই সই করছে, ডাক্তারদের দিক দিয়ে একজন সই করছে, প্রশাসনের দিক দিয়ে একজন সই করছে, সেখানে ভিডিওগ্রাফি করতে অসুবিধে কি? মুখ্যমন্ত্রী তো উনাদের দাবি মেনে নিয়ে জন্যই উনি বৈঠকে বসেছেন। সেখানে ভিডিওগ্রাফি করলে আমাদের সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ আজকে ইনভলভমেন্ট হয়ে গেছে এবং সাধারণ মানুষ আজকে ডাক্তারদের আন্দোলনকে সহায় করেছে এবং তাদের সমর্থন দিয়েছে, তাহলে প্রত্যেকটা সাধারণ মানুষের আজকে এটা, কেন আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে, প্রত্যেকটা এখানে যারা বসে আছেন বা যারা বসে নেই প্রত্যেকের ঘরে, তাদের ঘরে কন্যা সন্তান আছে, তাদের ফ্যামিলির লোকরা আছে, অর্থাৎ প্রত্যেকেরই নিরাপত্তার প্রশ্ন। সেখানে মুখ্যমন্ত্রী কি কি সদর্থক স্টেপ নেবে, কি কি সদর্থক পদক্ষেপ নেবে, সেটা প্রত্যেক মানুষের জানার অধিকার আছে, কারণ প্রত্যেক মানুষই উনার রাজ্যেই কিন্তু থাকেন এবং উনার রাজ্যে বাস করেন। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে যে মানসিকতার কথা বলছিলেন না আমাদের যিনি মহারাজ আছে, মানসিকতা পরিবর্তন আপনি যতই করুন, আপনি দেখেছেন এর মধ্যে যে কোন আন্দোলনকারী কি পোশাক পরবে, কে কোন পোশাকে যাবে, সেটা ভারতবর্ষের সংবিধান ঠিক করে দিয়েছে যে আপনার পোশাকের অধিকার, বলার অধিকার, কর্মক্ষেত্রের অধিকার, ভারতবর্ষে কোন জায়গায় আপনি যাবেন, কোন জায়গায় যেতে পারবেন না, সমস্ত কিছু সংবিধান তার গাইডলাইন করেছে। তার মানে মুখ্যমন্ত্রী সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, এদিকে সংবিধানকে উনি মানবেন না। অনেক ক্ষেত্রে আমরা কি দেখেছি যে মুখ্যমন্ত্রী একা দোষ দিলে মুখ্যমন্ত্রীকে লাভ নেই। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় এক একটা মন্ত্রী এক এক সময় এক এক রকম বলেছে। এই যে কাকলি ঘোষ দস্তিদারের কথা বলছিলেন না, উনি একটা প্রাইভেট চ্যানেলে এসে পার্কস্ট্রিটের ঘটনা নিয়ে কি বলেছিলেন দীপঙ্কর বাবু আপনার স্মরণে আছে। অতএব আমরা লক্ষ্য করে বারবার দেখছি কি, যে সমাজকে যখন শুদ্ধানোর দরকার, যখন ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তখন মুখ্যমন্ত্রী কি করছেন? মুখ্যমন্ত্রী দর্শকদের পাশে দাঁড়াচ্ছেন। এবং আজকে যে একটা বিল আনছেন, এই বিলটা তো এর আগেও এনেছেন। আপনি দেখবেন নির্ভয়া কাণ্ডে থেকে শুরু করে, কামদুনি কাণ্ড থেকে শুরু করে, পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে, এই অপরাজিতা বিলের আগে তো সাজা হয়েছে, কনভিকশন হয়েছে, নতুন করে অপরাজিতা বিল আর কি আছে? আর 7 দিনের মধ্যে কোনো ট্রায়াল বা 15 দিনের মধ্যে কোনো ট্রায়াল সম্ভব না শেষ করা। ধরুন একটি মার্ডার বা রেপ কেসে আমরা দেখেছি 131টা সাক্ষী আছে, তাহলে 131টা সাক্ষীকে আপনাকে করতে হবে, এবং 131টা সাক্ষী হওয়া, যদি সেখানে যদি 7 জন আসামি থাকে, তাহলে 7 জন আসামিকে তাদের আলাদা আলাদা লয়ার থাকবে এবং তাদের জেরা করার সুযোগ দিতে হবে। এক একটা জেরা করতে অন্তত 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তাহলে 131টা সাক্ষীকে আপনি প্রসিকিউশন থেকে চিফ করবেন, ক্রস করবেন এবং 15 দিনের মধ্যে একটা কোর্ট জাজমেন্ট দেবে, এটা সম্ভব? অতএব আজকে সুপ্রিম কোর্ট যে ভাষায় বা পরিভাষায় আজকে কথা বলছে, সেই পরিভাষায় কথা বলাটাই হচ্ছে ন্যায্য। কারণ অনেকে ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টকে হয়তো কপিল সিবাল ম্যানেজ করে নেবে, কিন্তু উনি ম্যানেজ করতে গিয়ে উনি ম্যানেজারই না করে আজকে উনি যেটা বলছিলেন আমার আগের বক্তব্য, উনি থাপ্পড় খাচ্ছেন। কেন? আজকে ধরুন উনি বলছেন যে আমি দেখে নেবো, আমরা যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে সত্যি অন্যায় হয়েছে, আমি প্রতিবাদ করব, তারপরেও স্টেটকে ডিফেন্স করার জন্য উনি 35 জন অ্যাডভোকেটকে নিয়োগ করলেন কেন? উনি তো সুপ্রিম কোর্টে যে কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করেই বলতে পারেন যে স্টেটকে ডিফেন্ড করার জন্য একজন অ্যাডভোকেট দরকার হয়। ভারতের সংবিধান বলেছে প্রত্যেক মানুষের ডিফেন্ড করার জন্য অ্যাডভোকেট দরকার হয়। কিন্তু তাহলে কপিল সিবাল কেন? তার কারণ হচ্ছে কপিল সিবাল বর্তমানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার একটা নিজস্ব প্রভাব প্রতিপত্তি আছে সুপ্রিম কোর্টের ওপরে, তাই কপিল সিবালকে স্টেট গভর্নমেন্ট এনগেজ করেছে। কিন্তু আপনি দেখেছেন কালকে ইন্দিরা জয়সিং এর সাবমিশন এবং ইন্দিরা জয়সিং এর লাইভ স্ট্রিমিং, সেখানে ইন্দিরা জয়সিং যে প্রশ্নগুলো করেছে এবং পাল্টা সুপ্রিম কোর্ট যে কপিল সিবালকে প্রশ্নগুলো করছে, সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন না। অতএব যদি তদন্তের গাফিলতি থাকতো, তাহলে সিবিআই কে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করতো। আজকে প্রশংসিত হয়েছে সিবিআই, এবং আমরা আশা করব আর কিছুদিনের মধ্যেই এই কলকাতা পুলিশের যারা যারা এই লজ্জাজনক ঘটনার সঙ্গে জড়িত আছে প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে কিন্তু জেরা করতে হবে, নাহলে আসল সত্যকে, আসল মাথাকে
সেই মাথা কিন্তু সাজা পাবে না। ফলে যদি আসল মাথা সাজা না পায়, তাহলে পশ্চিমবঙ্গের বুকে আবার ধর্ষণ হবে, আবার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে, এবং এখানে মা বোনদের নিরাপত্তা জড়িত আছে। উনি বাংলার মেয়ে বলেছিলেন না স্লোগান করে, বাংলা বাংলার মেয়েকে চায় না, কি বলেছিলেন? বাংলার এতগুলো মেয়েরা যে নিরাপত্তা দিতে পারছেন না, উনার তো লজ্জা পাওয়া উচিত। উনার তো উচিত ডাক্তারদের কাছে করজোরে ক্ষমা চাওয়া। উল্টে উনি পুলিশ নামে, আপনি দেখেছেন একটা সুমোটো এফআইআর হয়নি আরজিকর থানায়, তালাপিয়ে সুমোটো এফআইআর করেনি। এবং আমরা দেখছি যে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা এবং সাধারণ মানুষ যখন আন্দোলন করছে, তখন সুমোটো এফআইআর করছে পুলিশ। তাহলে পুলিশ কার পক্ষে আছেন, ধর্ষকের পক্ষে না সাধারণ মানুষের পক্ষে? সমুদ্র হিমাচলে জাতীয় কংগ্রেস আছে এবং থাকবে। এবং আপনাকে একটা কথা বলে দিই, যে আজকের প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট অধীর চৌধুরী আমাদের এই ধরনের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নক্করজনক ঘটনার জন্য বারবার নিন্দিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বারবার উনি নিন্দা প্রস্তাব গ্রহণ করেন যে প্রত্যেকটা প্রেস কনফারেন্সে। দরকার যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, জয়দেব বাবু তো অফিসিয়াল মুখপাত্র না, যদি কোনো মুখপাত্র থেকে থাকে বা শুনে থাকে তাহলে শুনবেন, ওনারা আমরা আন্দোলন করছি, আমরা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছি বলে ওনারাও তো জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন।